নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো ভেক্টর। এই চ্যাপ্টারটির উপর ভিত্তি করে বেশ কয়েকটি ভিডিও পূর্বে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। সেখানে তোমাদের আমি দেখিয়েছি ভেক্টর অ্যাকচুয়ালি কী। তোমাদের এই ভেক্টর চ্যাপ্টারের উপর আমি ফিল করাতে চেয়েছিলাম যে আসলে এই চ্যাপ্টারটির রহস্য কী। তোমাদের জানিয়েছি এই চ্যাপ্টারের টপিক ওয়াইজ, টাইপ ওয়াইজ প্রশ্নোত্তর পর্ব এবং কনসেপ্ট। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো তিনটি ভেক্টরের গুণ সংক্রান্ত সমস্যা ও তার সমাধান কৌশল। তাই চলো শুরু করি আজকের চ্যাপ্টার ভেক্টর এবং টপিক তিনটি ভেক্টরের গুণ। তো যখনই বলবো তিনটি ভেক্টরের গুণ, তখন কিন্তু মাথায় ভেসে উঠছে আমরা তো ইতিমধ্যে শিখেছি দুটি ভেক্টরের গুণ। ধরো এ একটি ভেক্টর, বি আর একটি ভেক্টর, তাহলে সেই দুটো ভেক্টরের মধ্যে গুণ দুই রকম হয়, একটি ডট প্রোডাক্ট আর একটি ক্রস প্রোডাক্ট। তাই তো আমরা এটাই জেনে এসেছি। কিন্তু এখানে বলা রয়েছে তিনটি ভেক্টরের গুণ, অর্থাৎ ধরে নাও এ একটি ভেক্টর, বি অপর আর একটি ভেক্টর এবং সি আর একটি ভেক্টর। তাহলে টোটাল কটি ভেক্টর হলো? টোটাল কিন্তু আমরা তিনটি ভেক্টর দেখতে পাচ্ছি। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, একটা কথা মাথায় রাখবে, কোনো নতুন জিনিস কিন্তু আবিষ্কার হয় না। যা আবিষ্কার হচ্ছে তা কিন্তু পুরনো কিছুর আপডেট ভার্সান। তাই আমরা যে তিনটি ভেক্টরের গুণ শিখব তা কিন্তু দুটি ভেক্টরের গুণের আপডেট ভার্সান, আর কিচ্ছু না। কীরকম একটু মন দিয়ে দেখো। আমি প্রথমে এই তিনটি ভেক্টরকে দুটি ভেক্টরে পরিণত করি। কিভাবে? ধরো আমি একটা ভেক্টর নিলাম এ। হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নেই। তাহলে এ ভেক্টর একটি ভেক্টর, আমি অপর আর একটি ভেক্টর নিচ্ছি। কিন্তু কিভাবে তোমরাই বলো? বি ভেক্টর এবং সি ভেক্টরের মাঝখানে যদি ডট নিই তাহলে কি ভেক্টর হয় তা? নিশ্চয়ই না, কারণ দুটো ভেক্টরের মাঝখানে ডট নিলে তা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটিতে পরিণত হয়। তা কিন্তু কখনোই একটি ভেক্টর নয়, একটি স্কেলার মান। স্যার কিভাবে? আপনি একটা প্রমাণ দেখান তো। ভেক্টর বি ইকুয়াল, ধরে নাও আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক একই রকমভাবে ধরে নাও সি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে তোমরাই বলো, যখন বি ভেক্টর এবং সি ভেক্টরের মাঝে ডট নেব তখন তার ক্যালকুলেশন কি জানি আমরা? আয়ের সহগের সঙ্গে আয়ের সহগ গুণ, অর্থাৎ 1 × 2 অর্থাৎ 2, প্লাস জে এর কোফিসিয়েন্ট তার সাথে জে ক্যাপের কোফিসিয়েন্ট গুণ 2 × 1 অর্থাৎ 2, প্লাস কে ক্যাপের কোফিসিয়েন্ট ইন্টু কে ক্যাপের কোফিসিয়েন্ট 3 × 1 অর্থাৎ 3। তো আমরা রেজাল্ট কী পেলাম? 3, 4, 5, 6, 7, 7। তোমরাই বলো, আমরা যে ডট প্রোডাক্ট বের করলাম তা কি ভেক্টর পেয়েছি? নিশ্চয় না, তা একটি স্কেলার। তাহলে কোথায় দুটো ভেক্টর পেলাম? আমি একটি ভেক্টর পেলাম, অপরটি স্কেলার পেলাম, বাট দুটো ভেক্টর লাগবে। তো যদি আমরা ডট না নিয়ে ক্রস নিই, ডট না নিয়ে ক্রস নিই, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটি ভেক্টর কোয়ান্টিটি পাবো, একটি ভেক্টর পাবো। তাহলে দেখা যাক, আমি যদি ডট না নিয়ে ক্রস নিই তাহলে আমরা জানি ক্রসের ক্ষেত্রে আমরা লিখতে পারি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। বি ভেক্টর তার আন্ডারে কে রয়েছে? 1, 2, 3, আর সি ভেক্টরের জন্য 2, 1, 1। এবার তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো, এই নির্ণায়কটাকে ভাঙো, তাহলে আমরা কি পাবো? সামথিং ইন্টু আই ক্যাপ প্লাস সামথিং ইন্টু জে ক্যাপ প্লাস সামথিং ইন্টু কে ক্যাপ। এই যে আমি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ যে পাবো, তার মানে কি এই ক্রস ভেক্টরটি একটি ভেক্টর নির্দেশ করছে, তাই না? এই ক্রস গুণটি একটি ভেক্টর নির্দেশ করছে। ওই কারণে আমরা প্রথমে কি বললাম? এই তিনটি ভেক্টরকে
দুটি ভেক্টরে পরিণত করলাম, একটি ভেক্টর এ ভেক্টর আর একটি ভেক্টর বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এটি একটি ভেক্টর এবং এটি একটি ভেক্টর। যাক, আমাদের প্রথম ডিউটি হলো এই তিনটি ভেক্টরকে দুটি ভেক্টরে পরিণত করা। স্যার, আপনি তো বি ভেক্টর আবার সি ভেক্টর ক্রস এ ভেক্টর নিতে পারতেন। অবশ্যই পারতাম, কিন্তু তোমাদের প্রথমে শেখাতে চাইছি, ওই কারণে একটি পার্টিকুলার নিয়েই প্রথমে কাজটি সারি, যাতে তোমরা ব্যাপারটিকে বুঝতে পারো। তো যখনই আমরা তিনটি ভেক্টরকে দুটি ভেক্টর বানাতে পারলাম, একটি এ ভেক্টর এবং আরেকটি কি, এবং আরেকটি বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাই না? কি বললাম? একটি এ ভেক্টর এবং আরেকটি কি, বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এই যে আমরা দুটো ভেক্টর পেলাম, তো এই দুটো ভেক্টরের মাঝখানে আমি কি নিতে পারি? ডট। কিংবা এই দুটো ভেক্টরের মাঝখানে আমি নিতে পারি ক্রস। ভেবে দেখো, এটিও একটি ভেক্টর এবং এটিও একটি ভেক্টর, তো এই দুটি ভেক্টরের মাঝে আমি ডট নিতে পারি। এটি একটি ভেক্টর এবং এটিও একটি ভেক্টর, তো এই দুটো ভেক্টরের মাঝে আমি ক্রস নিতে পারি। তো দুটি ভেক্টরের মাঝে যদি ডট নাও, তাহলে আমরা কি আর ভেক্টর পাবো? নিশ্চয়ই না। তাহলে আমরা পাবো স্কেলার। তার মানে এই গুণটাকে বলছি আমরা স্কেলার গুণ। স্কেলার গুণ। আর এই দুটো ভেক্টরের মাঝখানে আমরা ক্রস নিয়েছি, তাই এই গুণটির নাম ভেক্টর গুণ। এই গুণটির নাম ভেক্টর গুণ। তাহলে স্কেলার গুণ কি আর ভেক্টর গুণ কি তা আমরা দেখতে পেলাম। কিন্তু লক্ষ্য করো তো, এখানে কটা ভেক্টর দেখতে পাচ্ছি? আসলে আমাদের চোখে ফুটে উঠছে একটা, দুটো, তিনটে। তাই আমরা এই অঞ্চলটাকে বলতে পারি, বা একে বলতে পারি তিনটি ভেক্টরের স্কেলার গুণ। আর এখানেও আমরা এই যে এর একটা ভেক্টর, ওটা আর একটি ভেক্টর, মাঝখানে ক্রস নেওয়ার ফলে আমরা ভেক্টর গুণ পাচ্ছি। কিন্তু আদতে আমরা 1, 2, 3 আমরা তিনটি ভেক্টর চোখে দেখতে পাচ্ছি। তাই আমরা এটিকে বলতেই পারি তিনটি ভেক্টরের ভেক্টর গুণ। তাহলে আমরা দুটো পার্ট পেলাম, তিনটি ভেক্টরের গুণের মধ্যে দুটি পার্ট পেলাম। একটি তিনটি ভেক্টরের গুণ মানছি কিন্তু স্কেলার গুণ, তিনটি ভেক্টরের গুণ মানছি কিন্তু ভেক্টর গুণ। তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে শুধুমাত্র তিনটি ভেক্টরের স্কেলার গুণ এটাই কিন্তু রয়েছে দ্বাদশ শ্রেণীতে। তিনটি ভেক্টরের ভেক্টর গুণ কিন্তু সিলেবাসে সেরকম নেই বা নেই। কিন্তু ভিন্ন ভিন্ন এন্ট্রান্স পরীক্ষার জন্য তোমাদের এই দুই রকম গুণ কিন্তু শিখতে হবে। অর্থাৎ তিনটি ভেক্টরের স্কেলার গুণও শিখতে হবে, আবার তিনটি ভেক্টরের ভেক্টর গুণও শিখতে হবে। তাই এটা কিন্তু খুব প্রয়োজনীয় এন্ট্রান্স এক্সামের জন্য। বা ভিন্ন ভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। যাই হোক, তো তোমরা বলবে স্যার তাহলে এই পার্টটা কি আমাদের সিলেবাসে নেই? সিলেবাসে না থাকলেও যখন আমরা টেস্ট পেপারগুলোকে সাজাই, এবিটিও হোক বা ডব্লিউবিটিও হোক কিংবা কোনো কোশ্চেন ব্যাংক, তখন দেখতে পাই এখান থেকেও কিন্তু অঙ্কগুলো রয়েছে বা দিচ্ছে পরীক্ষায়। তবে দেওয়ার ফলে একটা মেন্টালিটি কি জন্মায় যে আমি অঙ্কগুলো পারছি না করতে। তাই যাতে ওই সময় তোমাদের এই ধারণা মাথায় না আসে, তার জন্য যদি প্রশ্ন দেয় তবে সেই অঙ্কগুলোকে করবে কি করে, তার কৌশল হিসাবে আমরা এখানে দুটো জিনিস শেখাবো। নাম্বার 1, তোমাদের শেখাবো এই টপিকের সূত্র কি, আর এই টপিকের ওই সূত্রের উপর বেস করে একটি মাত্র অঙ্ক। ব্যাস, তাহলেই আমরা এই টপিকটাকে নমস্কার জানিয়ে আমরা চলে আসব এই টপিকে। তাই চলো প্রথমেই আমরা শিখে ফেলি এই টপিকটি কি। এই টপিকটি যদিও এই টপিকের উপর অঙ্ক তোমাদের
এসএনদের বইতে একটাও নেই। কিন্তু যখন আমি এবিটিএ বা ডব্লিউবিটিএ টেস্ট পেপার সাজাতে যাচ্ছিলাম, সেখান থেকে প্রশ্ন তুলে তুলে একটা জায়গায় সাজাচ্ছিলাম, তখন কিন্তু বেশ কয়েকটি জায়গায় আমি এই টপিকের উপর অঙ্ক দেখেছি। তো যে অঙ্কগুলোকে দেখেছি সেই অঙ্কগুলো এই টপিকের শুধু ফর্মুলার উপর বেস করেই। ওই জন্য আমি জাস্ট তোমাদের এই টপিকের উপর ফর্মুলা এবং ফর্মুলাকে কেন্দ্র করে জাস্ট একটি প্রবলেম সলভ করা শিখিয়ে দিচ্ছি। আশা করছি বুঝতে পেরেছ। তো প্রথমেই আমি বলি সূত্র। সূত্র দেখো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এর ফর্মুলা কি? ফর্মুলা মনে রাখার টেকনিক বা কী? তো দেখো, ফর্মুলা পড়বে আবার ভুলে যাবে, আবার পড়বে আবার ভুলে যাবে, তাই এমন কি কোনো টেকনিক নেই যে টেকনিক বা থটের মাধ্যমে আমরা ফর্মুলাকে মনে রাখতে পারি? তার জন্য তোমাদের সামনে একটা চিত্র তুলে ধরব, একটা সামাজিক চিত্র তুলে ধরব। কখনোই তোমরা সেটাকে নেগেটিভভাবে নেবে না, কারণ আমরা জাস্ট এটিকে ব্যবহার করব মনে রাখার জন্য। ঠিক আছে, তাহলে শুরু করি সেই সামাজিক চিত্রটি। ধরে নাও এটি হচ্ছে ছেলে, এটি হচ্ছে একটি মেয়ে, আর এটি হচ্ছে মেয়েটির বাবা। কি বললাম? ছেলে, মেয়ে, আর মাঝখানে মেয়েটির বাবা। দেখো, মেয়ে এবং মেয়েটির বাবাকে এক জায়গায় লেখা হয়েছে ব্র্যাকেটের মাধ্যমে। এবার ব্যাপারটি কী হয়েছে? দুটো কেস। নাম্বার 1 বিয়ের আগে, নাম্বার 2 বিয়ের পর। বিয়ের আগে এই ছেলেটি ডেটিংয়ে যাচ্ছে মেয়েটির সাথে, তার গার্লফ্রেন্ডের সাথে। কি বললাম? বিয়ের আগে ওই ছেলেটি ডেটিং ফর ডট, ডেটিংয়ে যাচ্ছে কার সাথে? মেয়েটির সাথে। আর বাউন্ডারির বাইরে বাবা। দেখো, বাউন্ডারি শেষ, তার বাইরে বাবা দাঁড়িয়ে আছে। এটি বিয়ের আগে। মাইনাস এবার বিয়ের পর, যখন বিয়ে কমপ্লিট, তারপর ছেলেটি ডেটিংয়ে যাচ্ছে শ্বশুরমশাইয়ের সাথে। মানে আচ্ছা বলুন তো এখানে কী আছে না আছে, অমুক ধমুক কী কী পাওয়া যায় না পাওয়া যায়। মানে এবার কিন্তু ছেলেটি ডেটিংয়ে যাচ্ছে শ্বশুরমশাইয়ের সাথে, অর্থাৎ ছেলেটি ডেটিংয়ে যাচ্ছে শ্বশুরমশাইয়ের সাথে। আর বাউন্ডারির বাইরেকে তার ওয়াইফ, বাউন্ডারির বাইরেকে তার ওয়াইফ। ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। দেখো, আবার টপিকটাকে বলছি। ছেলে, মেয়ে, মেয়ের বাবা। আমরা কী করে মনে রাখবো? মনে রাখার থট বা টেকনিক হচ্ছে বিয়ের আগে এবং বিয়ের পর দুটি ঘটনার মাধ্যমে। বিয়ের আগে ছেলেটি ডেটিংয়ে যাচ্ছে মেয়েটির সাথে, আর বাউন্ডারির বাইরে বাবা। মাইনাস বিয়ের পর ছেলেটি ডেটিংয়ে যাচ্ছে শ্বশুরমশাইয়ের সাথে, আর বাউন্ডারির বাইরে তার ওয়াইফ। তাহলে আমরা পেয়ে গেলাম একটি ফর্মুলা। এই ফর্মুলাটি কী করে আসছে তার প্রুফ যেহেতু আমাদের নেই, তাই প্রয়োজন নেই। এবার চলে আসছি এই টপিকের উপর একটি পার্টিকুলার কোনো প্রবলেমে। দেখো, এবার আমরা প্রবলেম সলভ কী করে করব। প্রবলেম, তোমাকে প্রশ্নে 3টি ভেক্টর দিয়ে দেবে। ধরে নাও কথার কথা, এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস জে ক্যাপ, সি ভেক্টর সমান আই ক্যাপ প্লাস কে ক্যাপ। কেমন? এরকম নিলাম আই ক্যাপ প্লাস কে ক্যাপ, এখন বা 3i ক্যাপ প্লাস কে ক্যাপ। টোটাল এই 3টি ভেক্টর নিলাম। এই 3টি ভেক্টরকে সুসামঞ্জস্য করার জন্য, যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, তার জন্য আমি কি লিখতে পারি না, এখানে তো কে নেই, তার মানে নিশ্চয়ই 0 ইন্টু কে ক্যাপ। এখানে তো জে নেই, তাই 0 ইন্টু জে ক্যাপ লিখে
একটা সামঞ্জস্য ফর্মে নিয়ে আসলাম। তো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া রয়েছে। তোমাকে ক্যালকুলেট করতে কি হবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে আমাদের এখন এটি গণনা করতে হবে এবং দেখতে হবে অ্যান্সারটি কী। ইন জেনারেল প্রসেসে কেউ করতে গেলে কি করে জানো? প্রথমে বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করে, যে ভেক্টরটি পাই তা আবার এর সঙ্গে আবার ক্রস করে। তার মানে অনেক বিশাল খাটনি, বিশাল পরিশ্রম। তো আমরা এটি না করে আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কী সেই ফর্মুলা? ছেলে, মেয়ে, মেয়ের বাবা। প্রথমে ছেলেটি ডেটিংয়ে যাচ্ছে মেয়েটির সাথে, আর বাউন্ডারির বাইরে তার বাবা, অর্থাৎ এ ডট সি, আর বি ভেক্টরটি বাউন্ডারির বাইরে মাইনাস। এবার বি এর পর ছেলেটি ডেটিংয়ে যাচ্ছে কার সাথে? শ্বশুরমশাইয়ের সাথে, বাউন্ডারির বাইরে মেয়েটি, অর্থাৎ তার ওয়াইফ। এ ভেক্টর ডট বি ভেক্টর, আর বাইরে কি দাঁড়ালো? সি ভেক্টর। এবার আমরা একটু গণনা করে নিই। তো গণনা করলে কি পাচ্ছি বলো তো? দেখো, এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যে ডট, এ ভেক্টর এবং সি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট করার ট্রিক্স কি? আয়ের সহগের সঙ্গে আয়ের সহগ গুণ, তো 3 1 কে 3, প্লাস যে সহগের সঙ্গে যে সহগ গুণ, 1 ইন্টু 0 মানে 0, প্লাস কে সহগের সঙ্গে কে সহগ গুণ, 1 ইন্টু 1 মানে 1, ইন্টু বি ভেক্টর মাইনাস। এবার দেখো, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ডট, এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ডট। তাহলে ডট প্রোডাক্ট করার ট্রিক্স কি? আয়ের সহগের সঙ্গে আয়ের সহগ গুণ, অর্থাৎ 2, যে সহগের সঙ্গে যে সহগ গুণ 1, কে সহগের সঙ্গে কে সহগ গুণ 0, ইন্টু সি ভেক্টর। তাহলে আমরা এখানে পাচ্ছি 4 ইন্টু বি ভেক্টর মাইনাস 3 ইন্টু সি ভেক্টর। আচ্ছা, 4 ইন্টু বি ভেক্টর বলতে পারবে বি ভেক্টর মানে কত দেওয়া রয়েছে? 2 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাই না? এটা তো বি ভেক্টর। মাইনাস 3 ইন্টু সি ভেক্টর, সি ভেক্টর মানে কি দেওয়া রয়েছে? 3 ইন্টু আই ভেক্টর প্লাস কে ভেক্টর। এবারে যদি ক্যালকুলেশন করো তাহলে পাচ্ছি 8 আই ক্যাপ মাইনাস 9 আই ক্যাপ। তো 8 আই ক্যাপ মাইনাস 9 আই ক্যাপ, অ্যান্সার কী হয়? মাইনাস আই ক্যাপ। এখান থেকে পাচ্ছি কি? 4 জে ক্যাপ, 4 ইন্টু জে ক্যাপ মাইনাস 3 ইন্টু কে ক্যাপ। তাহলে লক্ষ্য করো, আমরা কিন্তু অতি সহজে 3টি ভেক্টরের ভেক্টর গুণ কিন্তু পেয়েছি। দেখো না, যদি আমি 3টি ভেক্টরের ভেক্টর গুণ করি রেজাল্ট কি পাবো? ভেক্টর, কারণ ক্রস প্রোডাক্ট নিয়েছিলাম। ব্যাস। তো এই হলো আমাদের এই টপিকের সূত্র এবং তার বেসিসে একটি প্রবলেম। আশা করছি তোমাদের এই কনসেপ্ট, এই টেকনিক ভালো লেগেছে। এবার চলে আসছি আমাদের অপর আরেকটি টপিকে, যা হলো 3টি ভেক্টরের স্কেলার গুণ, যা আমাদের অংশবিশেষ এই সিলেবাসের। দেখো, 3টি ভেক্টরের স্কেলার গুণ, আমি এর লুক কী দিতে পারি বা রূপ কী দিতে পারি? এর রূপ তো এরকম হতে পারে। তোমরা বলছো স্যার এ একটি ভেক্টর আর বি ক্রস সি আর একটি ভেক্টর, তাই না? এটা তো লিখেছিলাম, এ একটি ভেক্টর এবং বি ক্রস সি অপর আরেকটি ভেক্টর। তুমি তো বলতে পারো স্যার আপনি তো এটাও নিতে পারতেন, বি একটি ভেক্টর এবং সি ক্রস এ এটি অপর আরেকটি ভেক্টর। পারতাম কিনা বলো? কারণ দুটো ভেক্টরের মাঝখানে ক্রস নিয়েছি, অবশ্যই তা একটি ভেক্টর হবে। তো এটি একটি ভেক্টর এবং ওটি একটি ভেক্টর। তুমি বলতে পারো স্যার আপনি তো এটাও নিতে পারতেন, সি একটি ভেক্টর, সি ভেক্টর এবং এ ক্রস ভি, এ ভেক্টর ক্রস ভি ভেক্টর, এটিও একটি ভেক্টর। আপনি তো এটাও লিখতে পারতেন,
তাই না? কি বললাম? এটি একটি ভেক্টর, ওটি একটি ভেক্টর। কিংবা আমি লিখতে পারতাম বি একটি ভেক্টর আর সি ক্রস এ একটি ভেক্টর, একই রকমভাবে ওটিও লিখতে পারতাম, এবং তাদের মাঝখানে আমি ডট দিতাম। দেখো না, দুটি ভেক্টরের মাঝখানে ডট দিয়েছি, দুটি ভেক্টরের মাঝখানে ডট দিয়েছি, দুটি ভেক্টরের মাঝখানে ডট দিয়েছি। মনে রাখবে এই তিনটির কিন্তু রেজাল্ট একই হয়। এটা একটা মজার ব্যাপার, এই তিনটির রেজাল্ট একই হয়। আমি এই রেজাল্ট ধরে করেছিলাম, কিন্তু অর্ডার মনে রাখবে এবিসি, বিসিএ, সিএবি, এই অর্ডারে কিন্তু থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু এই তিনটির যে রেজাল্ট, ফলাফল, তোমরা কি পাবে? একই পাবে, সেম পাবে। এই রেজাল্ট যদি 10 হয়, ওই রেজাল্ট 10 হবে, ওই রেজাল্টও 10 হবে। তার মানে আমি যে এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের মধ্যে একটি ভেক্টরকে এ ভেক্টর ধরেছিলাম, অপর আরেকটি ভেক্টরকে বি ক্রস সি ধরেছিলাম, আমি যদি তা না করে আমি যদি একটি ভেক্টর বি ধরি, অপরটি কী ধরব? সি ক্রস এ ভেক্টর। এবারে এটি হলো একটা লুক, এর অন্য লুকও রয়েছে, অপর লুক, অন্য রূপ। কি সেই অন্য রূপ? দেখো, কেউ যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর না লিখে, তাহলে কিন্তু সে কিন্তু এরকমও লিখতে পারে, বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। অর্থাৎ প্রথমে যে ভেক্টরটি আছে তাকে প্রথমে লিখবে, সেকেন্ডে সেকেন্ডে, আর থার্ডকে থার্ডে। তাহলে তোমরাই বলো, আমরা এটাকে অন্য লুকে কিভাবে লিখতে পারি? আমরা অন্য লুকে লিখতে পারি বি ভেক্টর, সি ভেক্টর, এ ভেক্টর, তা বক্সের মধ্যে। ঠিক একই রকম আমরা এটিকে অন্য লুকে কিভাবে লিখতে পারি? লিখতে পারি সি ভেক্টর, বক্স অফ সি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর। ব্যাস, এটা হচ্ছে তার অপর আর একটি লুক। যেমন ধরো, তোমার নাম যদি থাকে, নিশ্চয় তোমার একটা ডাক নামও আছে, তাই ডাক নাম বলো বা অরিজিনাল নাম বলো, আসলে মানুষটি তো তুমি। ঠিক একই রকম আমরা বলতে পারি এটা ডাক নাম, এটা ওর অরিজিনাল নাম, বা এটা অরিজিনাল নাম, এটি ডাক নাম, কিন্তু ব্যাপারটি একই। এবার চলে আসছি আমরা এর ক্যালকুলেশন, অর্থাৎ গণনা। আমরা এই টপিকের গণনা কি করে করব, কি করে ক্যালকুলেশন করব? কারণ ক্যালকুলেশন ছাড়া তো আমরা টপিকে এগোতে পারবো না। তাই গণনা করার রীতি কি, টেকনিকটা কি, আমি এই গণনাটি একটি অঙ্কের মাধ্যমে তোমাদের শেখাই, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তাই আমি তিনটি ভেক্টর নিচ্ছি, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। আমি তিনটি ভেক্টর নিচ্ছি। আমি এই তিনটি ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটি ক্যালকুলেশন করব। অর্থাৎ আমাকে কি ক্যালকুলেশন করতে বলছে? বক্স অফ এ বি সি, আমাকে এটি ক্যালকুলেশন করতে বলছে। অর্থাৎ এ ভেক্টর দেওয়া থাকবে, বি ভেক্টর দেওয়া থাকবে, সি ভেক্টর দেওয়া থাকবে। তোমাকে নির্ণয় করতে বলবে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, অর্থাৎ তারই অন্য একটি লুক কি? বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এটি কি করে আমরা নির্ণয় করব? তো একটি অঙ্কের মাধ্যমেই, পার্টিকুলার একটি অঙ্কের মাধ্যমে দেখি তোমাদের সুবিধার জন্য। ধরে নাও ভেক্টর এ দেওয়া রয়েছে 2 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বি ভেক্টর দেওয়া রয়েছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, আই ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ মাইনাস 3 ইন্টু কে ক্যাপ। এবং ভেক্টর সি দেওয়া রয়েছে 3 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ, 3 আই ক্যাপ মাইনাস 4 ইন্টু জে ক্যাপ প্লাস 5 ইন্টু কে ক্যাপ। এই তিনটি ভেক্টর দেওয়া রয়েছে। আবার বলছি, এ ভেক্টর সমান 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ভেক্টর বি ইকুয়াল আই ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ মাইনাস 3 ইন্টু কে ক্যাপ,
ভেক্টর সি ইকুয়াল টু 3 ইন্টু আই ক্যাপ মাইনাস 4 ইন্টু জে ক্যাপ প্লাস 5 ইন্টু কে ক্যাপ। এবারে নির্ণয় করতে কি বলেছে? নির্ণয় করতে বলা রয়েছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, অর্থাৎ এটি কি করে গণনাটি করবে? সাধারণ অর্থে মনে হতে পারে স্যার এক কাজ করুন না, আপনি প্রথমে বি ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আগে বের করে নিন, যা পাবেন তা আপনি এ ভেক্টরের সঙ্গে ডট করুন। কিন্তু এটা করলেও অনেক বড় হয়ে যায়, তাই এটিকে করার একটি দুর্ধর্ষ টেকনিক রয়েছে। ওই কারণেই এই টপিকটিকে অন্য একটি পরিভাষায় বলা হয় নির্ণায়কের অ্যাপ্লিকেশান। কীরকম দেখো, কেন নির্ণায়কের অ্যাপ্লিকেশান বললাম? নির্ণায়কে আমরা এই চিহ্নটি প্রথমে ব্যবহার করি তো নাকি? করি। তো যখনই আমরা এই নির্ণায়ক চিহ্ন লিখলাম, তার মধ্যে নিশ্চয়ই আমাদের এলিমেন্ট স্থাপন করতে হবে। তো তোমরা কি কি এলিমেন্ট স্থাপন করবে মন দিয়ে দেখো। প্রথমে কি রয়েছে? এ ভেক্টর, তাই না? তো এ ভেক্টরের যে আই, জে এবং কে ক্যাপ, এদের যে সহগগুলো রয়েছে কি কি রয়েছে? 2 -1 +1। তোমরা প্রথম রোয়ে সিলেক্ট করো, বসাও, অর্থাৎ প্রথম রো ভেক্টর এর জন্য উৎসর্গ করে দাও। প্রথম রো কার জন্য? ফর ভেক্টর এ। সেকেন্ড রো ফর ভেক্টর বি। থার্ড রো ফর ভেক্টর সি। তাহলে প্রথম রোয়ে বলতে পারবে প্রথম রোয়ে এলিমেন্টগুলো কি হবে এ ভেক্টরের জন্য? দেখতেই পাচ্ছ 2 -1 +1। যাক, ও খুশি হয়ে গেল, ও বিশাল হ্যাপি, কারণ ফার্স্ট এ ভেক্টরের রেসপেক্টে তুমি যে ডিজিটগুলো পেয়েছো প্রথমে স্থাপন করেছো। এবার ভেক্টর বি এর রেসপেক্টে দেখি তো কী কী আছে। 1 2 -3, তাহলে লিখছি 1 2 -3। আবার ভেক্টর সি এর রেসপেক্টে কি পাচ্ছি আমরা 3 -4 আর 5। যাক, আমরা কিন্তু এলিমেন্টগুলো স্থাপন করেছি। প্রথম রো ভেক্টর এ এর জন্য নিয়েছি, দ্বিতীয় রো ভেক্টর বি এর জন্য নিয়েছি, তৃতীয় রো ভেক্টর সি এর জন্য নিয়েছি। এবার আমাদের নেক্সট কাজ কি? গণনা করা। আমাদের এবার এই নির্ণায়কটিকে ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে হবে আমরা রেজাল্ট কী পাচ্ছি। তো লক্ষ্য করো, আমরা যখন গণনা করব সমান কি করে করি? প্রথম রোয়ের রেসপেক্টেই আমরা ক্যালকুলেশনটি করি, তাই না? তো 2 ইন্টু ফার্স্ট রো ফার্স্ট কলাম ক্যান্সেল 10 -12 ফর্মুলার মাইনাস, এখানে কি রয়েছে সেকেন্ডে? -1। তাহলে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম ক্যান্সেল 5 -9, তো +9 হয়ে গেল। +1 ইন্টু প্রথম রো আর থার্ড কলাম ক্যান্সেল -4 -6। তাহলে আমরা গণনা করলে পাচ্ছি -2 ইন্টু 2 মানে -4। এখানে পাচ্ছি কত? +14। আর এখানে কত পাচ্ছি? -10, অর্থাৎ ক্যালকুলেশন করে পাচ্ছি কি 0। তো তোমরা প্রথমে বি ক্রস সি যদি বের করতে, তারপর এ ভেক্টরের সঙ্গে ডট করতে, তখন যে তুমি রেজাল্ট পেতে, তুমি যদি এই থট অ্যাপ্লাই করো রেজাল্ট তুমি একই পাবে। তাহলে তোমরা ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি দেওয়া থাকলে এই গণনা করার কৌশল তোমরা জেনে ফেললে। এবার তোমাদের এখানে একটি তথ্য জানাবো। সেই তথ্য হচ্ছে, স্যার আপনি আমাদের রূপ জানালেন, সিলেবাস জানালেন, অন্য কি লুক তা জানালেন, ভালো কথা। তাহলে আমাদের এই চ্যাপ্টারে এই টপিকে কয় ধরনের অঙ্ক আছে, কয় টাইপের অঙ্ক আছে? তো মনে রাখবে তোমাদের টোটাল টাইপ হচ্ছে এই চ্যাপ্টারে এই টপিকে টোটাল 4টি। একটি কি? প্রথমটি হচ্ছে গণনা। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে আয়তন। নাম্বার 2 আয়তন। নাম্বার 3 কি? সমতলীয়।
এবং নাম্বার 4 হচ্ছে বীজগাণিতিক প্রবলেম। নাম্বার 4 বীজগাণিতিক প্রবলেম। বীজগাণিতিক সমস্যা। এই 4 রকমের প্রবলেম সলভ করতে পারলেই তোমাদের এই চ্যাপ্টার, এই টপিক পুরো কমপ্লিট। তো লক্ষ্য করো, তোমাদের এই গণনা এই পার্টটি কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি। আমি চাই একটি অঙ্ক তোমরা নিজে করো। তোমাদের আমি অঙ্কটি দিচ্ছি এখানে প্রশ্ন লিখে, তোমরা এখনই ভিডিওটিকে পজ করে তোমরা নিজেরা অঙ্কটিকে সলভ করো এবং তারপর তোমরা ভিডিওটিকে আবার অন করো আর দেখো আমার উত্তরের সঙ্গে ম্যাচ করছে কিনা। তো প্রথমেই আমি বলি, তোমাদের দুটি ভেক্টরের গুণেরই প্রশ্নমালা 2বির অঙ্ক নাম্বার 1-1 সংক্ষিপ্তের 1-1 কি রয়েছে অঙ্কটিতে? ভেক্টর এ দেওয়া রয়েছে কি? ভেক্টর এ দেওয়া রয়েছে i ক্যাপ প্লাস জে ক্যাপ। ভেক্টর বি কি দেওয়া রয়েছে? ভেক্টর বি দেওয়া রয়েছে i ক্যাপ মাইনাস জে ক্যাপ। ভেক্টর সি কি দেওয়া রয়েছে? ভেক্টর সি দেওয়া রয়েছে 5 ইন্টু i ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ প্লাস 3 ইন্টু কে ক্যাপ। এই তিনটি ভেক্টর দেওয়া রয়েছে আর নির্ণয় করতে বলেছে কি? বক্স অফ বিসিএ, বি ভেক্টর, সি ভেক্টর, এ ভেক্টর, এটি ক্যালকুলেশন করতে বলেছে। তুমি এই ক্যালকুলেশনটি করবে কি করে? কোন ট্রিক্সে করবে? এবার তোমরা এই অঙ্কটিকে নিজে করো। তোমরা এই প্রবলেমটিকে নিজে তো করবে, ভালো কথা, করো অবশ্যই। তোমরা যেহেতু এই ক্যালকুলেশনটি দেখেছো তাই ভিডিওটিকে একটু থামিয়ে তোমরা নিজেরা অঙ্কটি করে নাও, তারপর আবার ভিডিওটি অন করবে, সেখানে তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। কি করে করছি? আমরা এই যে প্রবলেমটি দেখছো, এই প্রবলেমটির সলিউশন করার জন্য আমরা কি করলাম? একটি নির্ণায়ক চিহ্ন নিলাম। প্রথম রো আমরা কার জন্য নেব? প্রথমে কোন ভেক্টর রয়েছে? বি ভেক্টর। তো বি ভেক্টরের ক্ষেত্রে দেখো, আমরা কিছু নাই মানে কি 0 ইন্টু কে ক্যাপ নিতে পারি, কিছু নেই মানে কি 0 ইন্টু কে ক্যাপ নিতে পারি। তাহলে বি ভেক্টরের জন্য কম্পোনেন্টগুলো কি? 1 -1 0। সি ভেক্টর, সি ভেক্টরের জন্য কম্পোনেন্টগুলো কি? 5 2 3। এ ভেক্টর, এ ভেক্টরের জন্য কম্পোনেন্টগুলো কি কি আছে? 1 1 0। যাক, তাহলে আমি রো এবং কলামগুলো সব কমপ্লিট করলাম। এবার আমাদের টেকনিকটা কি? ক্যালকুলেশন করা। তোমরা তোমাদের নিজস্ব টেকনিক দিয়ে ক্যালকুলেশন করতে পারো, এখানে আমি কোনো রকম হস্তক্ষেপ করব না। তবে অনেক স্টুডেন্টস আছো যারা হয়তো নির্ণায়ক করেছো কিন্তু প্র্যাকটিসের অভাবে ভুলে গেছো, কিংবা চর্চার না থাকার জন্য তোমরা আটকে যেতে পারো। তাই যেটা সিম্পল টেকনিক সেটাই তোমাদের করাচ্ছি। প্রথমে কি করবে? এই রোটিকে ঘিরে নাও বক্সে। তাহলে প্রথমে রয়েছে 1 1 ইন্টু ফার্স্ট রো ফার্স্ট কলাম ক্যান্সেল, তাহলে 0 মাইনাস কি 3। সূত্রের মাইনাস এখানে কি রয়েছে? -1 ইন্টু কী করব? ফার্স্ট রো ফার্স্ট সেকেন্ড কলাম ক্যান্সেল, 0 -3 প্লাস এবার কি লিখব? 0। তো 0-র সঙ্গে যাই গুণ করো না কেন 0ই তো হয়। 0-র সঙ্গে ফার্স্ট রো থার্ড কলাম ক্যান্সেল করে লিখতাম 5 - 2, লিখার প্রয়োজন নেই, কারণ 0-র সঙ্গে যাই গুণ করো না কেন 0 হয়, তাই লিখলাম না। এবার লক্ষ্য করো, এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি -3, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -3, অর্থাৎ অ্যান্সার পেলাম কি? -6। আশা করছি তোমরা নিজে করে নিয়েছো এবং উত্তরের সাথে ম্যাচ করে দেখে নাও যে রেজাল্ট কি পাচ্ছি, -3। আমি তোমাদের এরকম ধরনের অপর আরেকটি প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটিও তোমরা নিজে করো আর দেখো পারো কি না। চলো এবার লিখো নেক্সট প্রবলেম, অঙ্ক নাম্বার 1-2, অঙ্ক নাম্বার 1-2 সংক্ষিপ্তের 1-2 প্রশ্নমালা 2বির
আলফা ভেক্টর দেওয়া রয়েছে কি আই ক্যাপ মাইনাস 2 ইন্টু জে ক্যাপ প্লাস 3 ইন্টু কে ক্যাপ। বিটা ভেক্টর কী দেওয়া রয়েছে 2 ইন্টু আই ক্যাপ মাইনাস 3 ইন্টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ। গামা ভেক্টর কী দেওয়া রয়েছে গামা ভেক্টর দেওয়া রয়েছে 3 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 ইন্টু কে ক্যাপ। তো আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর এই তিনটি ভেক্টর দেওয়া রয়েছে। তোমাদের নির্ণয় করতে বলেছে আলফা ডট বিটা ক্রস গামা, বিটা ভেক্টর ক্রস গামা ভেক্টর। তোমাদের এটা ক্যালকুলেট করতে বলেছে। তোমরা বলবে স্যার এটার তো অন্য আরেকটি লুক, অন্য আরেকটি ফিগার আমরা জানি, আলফা বক্স অফ আলফা বিটা গামা, তাই তো? আর তোমরা এটাও বলবে স্যার আমরা এটাকে ক্যালকুলেশন করার টেকনিকও জানি। এটিকে ক্যালকুলেশন করার টেকনিক হচ্ছে নির্ণায়ক চিহ্ন দেব, দেওয়ার পর প্রথম রোটি দেব আলফা প্রথমে রয়েছে তাই আলফা ভেক্টরের জন্য। তো আলফা ভেক্টরের আই জে কে এর কম্পোনেন্টগুলো কী কী 1 -2 3। বিটা ভেক্টরের ক্ষেত্রে কি হবে 2 -3 1। আর গামা ভেক্টরের জন্য কম্পোনেন্ট কি হবে 3 জে সহগ 1 আর কে ক্যাপের সহগ কত -2। এবার যখন আমরা এটিকে ক্যালকুলেশন করব তখন কি করে করব, আমরা প্রথম রো এর রেসপেক্টে ভেঙে ফেলি। তো প্রথমে কি পাচ্ছি 1 ইন্টু প্রথম রো, প্রথম কলাম ক্যান্সেল 6 - 1, সূত্রের মাইনাস আবার দেখছি -2, ফার্স্ট রো সেকেন্ড কলাম ক্যান্সেল -4 -3 প্লাস 3 ইন্টু প্রথম রো থার্ড কলাম ক্যান্সেল 2 প্লাস হয়ে যাবে 9। তাহলে আমরা এখানে পেলাম 5 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো এখানে পাচ্ছি 7 মানে -14 প্লাস 11 3 11 33 33 33 আর 5 যোগ করলে কত পাই 33 আর 5 যোগ করলে পাচ্ছি আমরা 38 -14 অর্থাৎ 24। তাহলে আমরা রেজাল্ট কি পেলাম 24। তো দেখো এই যে অঙ্কগুলো খুবই যে টাফ তা না, অত্যন্ত সহজ প্রবলেম। আমরা গণনার উপর বেস করে অঙ্কগুলোকে সলভ করলাম। এরকম অঙ্ক আরও কয়েকটি রয়েছে, অবশ্যই তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা করে নাও আর দেখো অ্যান্সারটি মিলল কিনা। তোমাদের আরেকটি বলে রাখি, অ্যান্সার কত পেয়েছো এই অঙ্কটির ক্ষেত্রে 24। আবার মন দিয়ে শোনো, এই অঙ্কটির ক্ষেত্রে অ্যান্সার কি পেয়েছো 24, কারণ একটু পরে তোমাদের এই অ্যান্সারটি সম্পর্কে একটি তথ্য জানাবো। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে অ্যান্সার কি পেলাম 24। ক্লিয়ার? এবার চলে আসছি আমরা আয়তন সংক্রান্তের অঙ্কে। আয়তন দেখো এই টাইপ 2-এ আয়তনের উপর বেস করে কেমন অঙ্ক থাকবে, কি আয়তন চাইবে, কার আয়তন চাইবে? আয়তন চাইবে আয়ত ঘনকের আয়তন। তোমাকে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া থাকবে, মন দিয়ে শোনো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া থাকবে। তোমাকে বলবে আয়ত ঘনকের আয়তন কি হবে, আয়ত ঘনকের আয়তন, আয়ত ঘনকের আয়তন। তো জানো কি, যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া থাকে তাহলে আয়ত ঘনকের আয়তনের ফর্মুলা কি, কত সহজ দেখো। সূত্র হচ্ছে বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। যেহেতু আয়তন তাই নিশ্চয়ই একক থাকবে, তাই আয়তনের একক কি ঘন একক। ব্যাস হয়ে গেল অঙ্ক। তার মানে আমরা যে পূর্বের অঙ্কটি করেছিলাম না, বা এই অঙ্কটির কথায় ধরো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে, তুমি যে
বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বের করেছো, অ্যান্সার 0 পেয়েছো। তো 0 ঘন একক এটি কি? এটি হচ্ছে আয়তঘনকের আয়তন। তুমি যে আগের অঙ্কটি করলে বলেছিলাম না, অ্যান্সারটি একটু মাইন্ডে রাখবে, কি 24 তো তুমি তো আসলে বক্স অফ আলফা বিটা গামায় বের করেছিলে। তো বক্স অফ আলফা বিটা গামা যে রেজাল্ট পেয়েছিলে 24, তার পাশে একক লাগিয়ে দাও, ঘন একক। তো 24 ঘন একক এটি হচ্ছে আয়তঘনকের আয়তন। তাহলে দেখো, আয়তঘনকের আয়তন সংক্রান্ত অঙ্ক কমপ্লিট। তোমরা একটি অঙ্ক নিজে করো এই আয়তঘনকের আয়তনের উপর। আমি এই অঙ্কটি করব না, তোমাদের এখনই করতে দিচ্ছি, এই মুহূর্তেই নিজে করো। প্রশ্নটি লিখে ফেলছি আমি। তোমাদের প্রশ্নমালা 2বির সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 2-1। সংক্ষিপ্তের 2-1 তিনটি ভেক্টর রয়েছে। প্রথম ভেক্টর আই প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। সেকেন্ড ভেক্টর রয়েছে অনলি কে ক্যাপ। আর থার্ড ভেক্টর রয়েছে 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 ইন্টু কে ক্যাপ। এই যে তিনটি ভেক্টর রয়েছে, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এই তিনটি ভেক্টরের ক্ষেত্রে প্রত্যেকটি বাহু দ্বারা যদি সূচিত করা হয় তাহলে তার আয়তঘনকের আয়তন কি হবে? কি করবে? বক্স অফ এবিসি বের করো, ক্যালকুলেশন করো, যা পাবে অত ঘন একক হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কটি তোমাদের এখন করতে দিলাম, তোমরা নিজে করো আর দেখো অ্যান্সার কি আসছে এবং বইয়ের উত্তরের সাথে মিলিয়ে নাও। এর অ্যান্সারটি রয়েছে তোমাদের বইতে 2-1 সংক্ষিপ্তের 4 ঘন একক, 4 ঘন একক। ক্লিয়ার? তোমাদের আরেকটি তথ্য বলে রাখি, এই যে অঙ্কটি দেখছো এটি হচ্ছে আয়তঘনকের আয়তন বের করার অঙ্ক, অঙ্ক নাম্বার সংক্ষিপ্তের 2-2, সংক্ষিপ্তের 2-2, যার অ্যান্সার কি পেয়েছি? 0 ঘন একক। আশা করছি বুঝতে পেরেছ। এবার তোমাদের যেহেতু গণনা ও আয়তন সংক্রান্ত অঙ্ক শেষ হলো, তাই এর পরের টপিক চলে আসি সমতলীয় সংক্রান্ত সমস্যা। সমতলীয়, কোপ্ল্যানার বা একতলীয় একই জিনিস। তাহলে এই সমতলীয়র অঙ্ক তোমরা করবে কি করে? এর কনসেপ্ট কি? তাহলে এবারের যে কনসেপ্ট আমরা দেখব তা হচ্ছে সমতলীয়। তোমাকে তিনটি ভেক্টর দেওয়া থাকবে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, আর বলবে এই তিনটি ভেক্টর দেওয়া থাকলে প্রমাণ করো তিনটি ভেক্টর সমতলীয়, অর্থাৎ একই তলে থাকবে। তুমি প্রমাণ করবে কি করে এই অঙ্কটিকে, বা এর শর্ত কি? তার জন্য তোমাদের একটি ছোট্ট গল্প বলি। ধরে নাও এটি হচ্ছে একটি কেক, এটি হচ্ছে একটি কেক, যে কেকটি কোনো একটি পাত্রের উপর রাখা রয়েছে। ধরে নাও কারো বার্থডে, ধরে নাও তোমার কোনো বন্ধুর বার্থডে, সেই বার্থডেতে এত বড়টা কেক কিনেছো, কারণ বার্থডেতে কেকটা কাটবে তাই। এবার এই কেকটা অনেক বড় কেক, অনেক ফ্রেন্ড রয়েছে, এই কেকটার একটা আয়তন আছে। তুমি যদি কোনো ছোট্ট একটা জায়গার মধ্যে রাখার চেষ্টা করো তাহলে থাকবে না, আয়তন আছে তো তাই। এবার কেকটাকে রাখার পর কেকটাকে তো কাটতে হবে। তো প্রথমে কেকটাকে কাটলে, এতটা অংশ চাকু দিয়ে কাটলে, তাহলে কেকটা দেখো তো আয়তনটা কমলো না বাড়লো? নিশ্চয়ই কেকটা কেটে একজন একটা পার্ট খেয়ে নিলে আয়তন একটু কমে গেল, তার মানে আয়তন কমলো। আবার আরেকজন কি করলো, কেকটাকে অপর আরেকটু কাটা হলো, লক্ষ্য করো আয়তন আরও কমলো। আবার আরেকজন বন্ধু, তাকে কেকটা খাওয়াতে হবে, তাই কেকটাকে আরেকটু কাটা হলো, তো আয়তন আরও কমলো। যত কেককে কাটা হচ্ছে আয়তন আস্তে আস্তে কমছে, তাই না? দেখো ধীরে ধীরে আয়তন কমছে। কেকটাকে আরও কাটা হলো, কেকটাকে আরও কাটা হলো, তো আয়তন আরও কমে গেল। কত বড় আয়তন ছিল, আয়তন কমতে 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 ছোট হয়ে গেল। তোমার কোনো একটি ফ্রেন্ড দেখছে
আমি কি কেক পাবো না? পাবো না আমি কেক? কি করলো? ওই যে কেকটি রাখা ছিল পুরো চেটে কেকটিকে উড়িয়ে নিল। আর যখন কেকটিকে চেটে উড়িয়ে নিল, দেখবে পড়ে থাকবে পাত্রে কেবলমাত্র কেকের ছাপ। কেক আর থাকবে না, কেকের ছাপ পড়ে থাকবে। একটা পিঁপড়া যদি হাঁটতে হাঁটতে যায়, তাহলে তাকে অভিকর্ষের বিরুদ্ধে উঠতে হবে না, আরামসে এপার ওপার যেতে পারবে। তার মানে কেকের ছাপ পড়ে থাকবে। তাহলে বলতে পারবে আয়তনটা কত হয়ে গেল? যখন আয়তনটা শূন্য হয়ে গেল, এত বড় আয়তন ছিল, আয়তন কমতে 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 যখন আয়তন শূন্য হয়ে গেল, তখন দেখো কেকটা সমতলে চলে এসছে, একই প্লেনে চলে এসছে, একই তলে চলে এসছে, মানে সমতলীয়। তার মানে সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে আয়তনটা কি হয়ে গেল? 0। তার মানে সমতলীয় হওয়ার শর্ত আয়তঘনকের আয়তন সমান 0। কিন্তু আয়তঘনকের আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা বক্স অফ ABC। তাহলে এই আয়তনটি সমান 0। যখন আয়তন 0 পাচ্ছ, তখনই আমরা বলছি কি সমতলীয়। তাহলে সমতলীয় হওয়ার কন্ডিশন আয়তঘনকের আয়তন সমান 0। আশা করছি তোমরা এই কন্ডিশনটি বুঝতে পেরেছ। যদি আমি এই টপিকের উপর অঙ্ক দিই, তাহলে আমি তোমাদের দুটি অঙ্কের কথা বলবো। একটি সমতলীয় প্রমাণ করো, অপরটি সমতলীয় হলে অন্য কিছুর মান বের করো। আবার মন দিয়ে শোনো, এখান থেকে আমি তোমাদের দুই রকমের অঙ্কের কথা বলবো। একটি হলো সমতলীয় প্রমাণ করো, প্রমাণ করো সমতলীয়, এটি একটি অংশ। আর একটি কি? সমতলীয় বলে দেওয়া রয়েছে, তুমি অন্য কোনো আননোন একটা চলরাশির মান বের করো। তো কিভাবে করবে দেখো। প্রথম অংশে আসি, সমতলীয় প্রমাণ। ধরো তোমাকে এরকমই একটা প্রশ্ন বলল, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া রয়েছে, আর বলা হলো প্রমাণ করো ভেক্টর এ, ভেক্টর বি ও ভেক্টর সি সমতলীয় বা একতলীয়। তোমাকে এটি প্রমাণ করতে বলল, প্রমাণ করো এই তিনটি ভেক্টর সমতলীয়। তুমি কি করবে? ও সমতলীয় প্রমাণ করতে বলেছে, তার মানে কোনো ক্রমে যদি বক্স অফ এবিসির মান 0 প্রমাণ করতে পেরে নাও, সঙ্গে সঙ্গে বলবে সমতলীয়। দেখবে অনেক সময় আমরা মুখে বলি এক, কিন্তু কাজ হয় অন্য কিছু। যেমন ধরো তুমি দোকানে গেছো চা খেতে, চা পান করতে, দোকানদারকে বলছো বাজারে কি চিনির দরটা সস্তা হয়ে গেছে? তার মানে কি বেশি চিনি দিয়ে দিয়েছে। বা যখন তুমি স্কুলে আছো, তখন তুমি স্যারকে গিয়ে বলছো স্যার খুব পেট ব্যথা স্যার, তার মানে কি তুমি ছুটি নিতে চাইছো, বলছো এক কিন্তু বোঝাচ্ছে এক। ঠিক একই রকম বলছি সমতলীয়, কিন্তু দেখাবো কি বক্স অফ এবিসি সমান 0। ঠিক একই রকম এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া রয়েছে, প্রমাণ করো এই তিনটি ভেক্টর সমতলীয়। তোমার কাজ কি? তুমি বক্স অফ এবিসির মানটা বের করো। করলাম, আর অ্যান্সার কি পেয়েছো? 0। যেহেতু 0 পেয়ে গেছি, তাই আমরা বলবো সুতরাং এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, এই ভেক্টর ত্রয় সমতলীয়। দেখো আমরা কত সহজে এই অঙ্কটি করতে পারলাম। তাহলে অঙ্কটির একটি অংশ শেষ। আর একটি অংশ কি? সমতলীয় আছে, তুমি অন্য কিছুর মান বের করো। অর্থাৎ আমি যদি একটি অঙ্কের মাধ্যমে তা লিখি, তাহলে কি বলবো? তোমাদের প্রশ্নমালা 2Bর অঙ্ক নাম্বার 5 কি বলা হয়েছে? তিনটি ভেক্টর দেওয়া রয়েছে। অঙ্ক নাম্বার 5-এ ভেক্টর এ দেওয়া রয়েছে x ইন্টু আই ক্যাপ মাইনাস 4 ইন্টু জে ক্যাপ প্লাস 5 ইন্টু কে ক্যাপ। ভেক্টর বি দেওয়া রয়েছে কি? ভেক্টর বি দেওয়া রয়েছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবং ভেক্টর সি কি দেওয়া রয়েছে? ভেক্টর সি দেওয়া রয়েছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস
কে ক্যাপ। তাহলে এ ভেক্টর দেওয়া রয়েছে এক্স আই ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, বি ভেক্টর দেওয়া রয়েছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, সি ভেক্টর দেওয়া রয়েছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং বলে দিয়েছে ভেক্টর ত্রয় সমতলীয়। ভেক্টর ত্রয় সমতলীয়। তোমাকে সমতলীয় বলে দিয়েছে আর নির্ণয় করতে বলছে কার মান? এক্স এর মান। এক্স এর মান কত? তো দেখো তুমি পারমিশন পেয়ে গেছো যে সমতলীয় আছে, আর সমতলীয় আছে মানে সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারছো ও সমতলীয়, তার মানে বক্স অফ কি? বক্স অফ এ বি সি, এই বক্সের মান কি? 0। এবারে আমরা এটিকে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার কৌশল কি? আমরা নির্ণায়ক চিহ্ন দিলাম। প্রথম রোটি এ ভেক্টরের জন্য অর্থাৎ এক্স মাইনাস 4 5, বি ভেক্টরটি মানে সেকেন্ড রোটি বি ভেক্টরের জন্য 1 2 1, থার্ড রোটি সি ভেক্টরের জন্য 2 মাইনাস 1 1। তাহলে এটি সমান কি? 0। এবারে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কি পাচ্ছ দেখো, এক্স ইন্টু ফার্স্ট রো ফার্স্ট কলাম ক্যান্সেল, 2 মাইনাস মাইনাস 1 2 মাইনাস মাইনাস 1 মাইনাস অফ মাইনাস 4 ইন্টু ফার্স্ট রো ফার্স্ট সেকেন্ড কলাম ক্যান্সেল 1 মাইনাস কত 2 প্লাস 5 ইন্টু ফার্স্ট রো থার্ড কলাম ক্যান্সেল মাইনাস 1 মাইনাস 4 সমান কত? 0 বা 3x। এখান থেকে কত পাচ্ছি? মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস, আলটিমেটলি কী আছে? মাইনাস মাইনাস 4 মাইনাস 25 সমান কত? 0। 25 আর 4 যোগ করলে কত হয়? 29। তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি এক্স কত পাচ্ছি জানো? এক্স পাচ্ছি 29/3। তাহলে লক্ষ্য করো এই তিনটি ভেক্টর সমতলীয় হলে আমরা বলতে পারি এখানে এক্সের মান হবে 29/3। তো এরকম ধরনের অঙ্ক তোমরা কোনটি কোনটি করবে? তো আমি তোমাদের বলেই দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো, তবুও তোমরা লিখে নিতে পারো। প্রশ্নমালা 2Bর অঙ্ক নাম্বার 1 তিনটে অঙ্ক রয়েছে, তিনটে অঙ্কই করবে। অঙ্ক নাম্বার 2, অঙ্ক নাম্বার 3, অঙ্ক নাম্বার 4 5 6 7 8 9 11 12 13 14। শুধুমাত্র তোমরা অঙ্ক নাম্বার 10 বাদ দিয়ে তোমরা বাকি সমস্ত অঙ্কগুলোকে নিজে ট্রাই করবে। সেম অঙ্ক, সেম টেকনিকের অঙ্ক আর এতটা লজিকের অঙ্ক। তোমাদের শুধুমাত্র একটা মাত্র টাইপ আমি বাদ রাখলাম, বীজগাণিতিক সমস্যা। এই বীজগাণিতিক সমস্যা তোমাদের আমি ক্লাসে দেখিয়ে তোমাদের প্লেলিস্টে ভিডিওটিকে অ্যাড করে দেব। আশা করছি বুঝতে পেরেছো। কেমন লাগলো আজকের এই ক্লাস তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। তোমাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের এনার্জি বাড়ায়, শক্তি বাড়ায়। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি তারা লেট না করে তাড়াতাড়ি যুক্ত হও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের ভর্তি প্রক্রিয়া এখনও চলছে। আমি তোমাদের সাথে সরাসরি লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, গুগল মিট ইত্যাদির মাধ্যমে সংযোগ স্থাপন করে তোমাদের এই 12 ক্লাসটিকে পরিচালনা করি বা করব। এই বলে আজকের মতো ক্লাসটিকে এখানে শেষ করছি। নমস্কার।